গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আজ হয়েছে এর পঞ্চম পর্ব। অভিমান্যু হ্যান্ডেল আঁকড়ে দাঁড়িয়ে আছে। খেলনা টাইম মেশিনের মতো ছুটছে বাস। উদ্দাম ঝাঁকুনির সঙ্গে ক্রমাগত অভিমান্যু ব্যালেন্স করে চলেছে নিজেকে। রেসকোর্সের কাছাকাছি এসে হঠাৎই দৃষ্টি নিথর। জানালার ধারে ও কে বসে, মুখ বাইরে ফেরানো? তন্নিষ্ঠা না? অভিমান্যু হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। হ্যাঁ তো, তন্নিষ্ঠাই তো। ওই রকমই রেশম রেশম চুল, ওই রকমই রাজহংসী গ্রীবা, ওই রকম গালের আদল। কিন্তু এখানে কি করে এলো তন্নিষ্ঠা? এই বাসে কখন উঠল? এসেছিল কোথায়? কোথায় বা চলেছে? ঘাড় ফিরিয়ে দেখে যদি, কেমন হবে তন্নিষ্ঠার মুখ ভাব? অবাক অবাক, খুশি খুশি। ইস, সেদিন পারফিউমটার কথা বলা হয়নি, আজ বলতে হবে। কন্ট্রাক্টর কর্কশ স্বরে টিকিট চাইছে। মেয়েটি ফিরল। সঙ্গে সঙ্গে অভিমান্যু হতাশ। তন্নিষ্ঠা তো নয়, তন্নিষ্ঠার বয়সীও কেউ নয়। নিখাত দিদিমণি দিদিমণি চেহারার এক বিবাহিত মহিলা। অধ্যাপিকা হয়ে গেলেও তন্নিষ্ঠা কখনো ওরকম হাড়িমুখো হবে না। চড়া সূর্য প্রখর তাপ ছড়াচ্ছে। ময়দান এসে গেল। বাইরে সব জেটে গাছগাছালি, তবু বাতাসে এতটুকু কোমলতা নেই এখন। মনে হয় যেন উষ্ণ নিঃশ্বাস ফেলছে পৃথিবী। অভিমান্যু একটা নিঃশ্বাস ফেলল, তপ্ত, বাষ্পময়। অঘটর আজকাল আর ঘটে না। বিবাদী বাগে নেমে অভিমান্যু ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। কর্মব্যস্ত শহরে এখন অন্তহীন যানবাহনের স্রোত পেরোচ্ছে লম্বা লম্বা পায়ে। সহসা পিঠে শক্ত থাবা। কিরে অভি, চললে কোথায়? ভাস্কর, অভিমান্যুর এক্স এমপ্লয়ার। একদা বাবার ছাত্র ছিল বলে অন্য এক ধরনের ঘনিষ্ঠতাও আছে অভিমান্যুর সঙ্গে, দাদাভাই সম্পর্কের মতো। আজ ভাস্করের সঙ্গে দেখা না হলে কি হতো না? অভিমান্যু বেশ অসহজ বোধ করল। দেতো হেসে বলল, এই তো, এদিকেই। তোকে বারবার খবর পাঠাচ্ছি, দেখা করছিস না কেন? কেন আহ্বান জানে অভিমান্যু। মোটামুটি পয়সাওয়ালা ঘরের ছেলে ভাস্কর। কেমিস্ট্রির ছাত্র ছিল। এমএসসি করে বড়সড় এক ল্যাবরেটরি খুলেছে বেন্টিং স্ট্রিটে, অবাঙালি পার্টনার নিয়ে। একটা মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে গোটা ফ্লোর জুড়ে ভাস্করের অফিস কাম পরীক্ষাগার। কোয়ালিটি কন্ট্রোলের কাজই বেশি আসে সেখানে। ছোটোখাটো বা মাঝারি ব্যবসায়ী যাদের গুণমান নিয়ন্ত্রণের নিজস্ব পরীক্ষাগার নেই, তারাই প্রধানত ভাস্করদের ক্লায়েন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের লাইসেন্স আছে। দেশে বিদেশে ভাস্করদের ল্যাবরেটরি সার্টিফিকেট বিশেষ মূল্যবান। অভিমান্যুকে আবার সেখানেই ফেরাতে চায় ভাস্কর। অভিমান্যু নিজেকে গুছিয়ে নিল, মুখে হাসিটা ধরে রেখেই বলল, একদম সময় পাচ্ছি না ভাস্করদা। কিসের এত ব্যস্ততা? তোর সেই পারফিউমের ব্যবসা এখনো করছিস? টিকে আছে। তার মানে চলছে না ভালো? মোটামুটি চলছে, ধরছে আস্তে আস্তে। কিরকম থাকে হাতে? বলার মতো কিছু নয়। নিজে ব্যবসা করার বখেরা কি বুঝছিস তো? ভাস্কর কথাগুলো কোন দিকে ঠেলছে বুঝতে পারছিল অভিমান্যু। সতর্ক স্বরে বলল, বখেরা তো জীবনের সব ক্ষেত্রেই আছে ভাস্করদা, একটু দেখে বুঝে চলতে হয়। বুঝছিস সে কথা? এখন বুঝছিস? তোর সেল ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে, হেলথ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ইএসআই, পরিবেশ দূষণ, সব ঠিকঠাক করছিস তো, নাকি পয়সা গুনছিস? ভাস্করের বলার ভঙ্গি চ্যাটাং চ্যাটাং হলেও কোথায় যেন একটা সাদামাঠার সুর আছে। অভিমান্যু রাখতে গিয়েও রাখল না। বলল, তুমি কি বলতে চাও স্পষ্টাস্পষ্টি বলো তো, ঝেড়ে কাশো। সবই তো জানিস, এক কথা কতবার বলবো? ভাস্কর অভিমান্যুর কাঁধে হাত রাখল। মিছিমিছি তেজ দেখিয়ে কাজ ছেড়ে দিলি। ওসব শতেক ফ্যাচাং ঘাট থেকে নামিয়ে ফেল, চলে আয় ল্যাবরেটরিতে। অভিমান্যু 2-1 সেকেন্ড দেখল ভাস্করকে, তারপর মুখের উপরে বলল, কেন কাজ ছেড়েছিলাম
তুমি তো সেটা ভালোই জানো ভাস্করদা। আমার পোষায় না। পার্টি এসে টাকা গুঁজে দিয়ে যাচ্ছে, মাল টেস্ট না করে তাদের চাহিদা মতো সার্টিফিকেট তৈরি হয়ে যাচ্ছে। টেস্টিংয়ের নাম করে ওখানে যা চলে তা তো ফ্রড। তোর কি? তোর তো ঠিকঠাক মাইনে পেলেই হলো। ভাস্কর কাঁধ থেকে হাত সরিয়ে নিল, আহত গলায় বলল, আর একদম টেস্ট হয় না। এটা কি তুই ঠিক বললি? একেবারে কিছুই না করলে আমাদের বিএম ল্যাবরেটরিতে এত গুডউইল থাকতো? কি করে গুডউইল আর্ন করছো তাও তো আমি জানি ভাস্করদা। গভর্নমেন্টের লোকগুলোকে তাজ অ্যান্ড গ্রেট ইস্টার্নে পার্টি দিচ্ছ, দেদার মদ গেলাচ্ছ, আরও যা যা হয় নাই বা বললাম। তুই কিন্তু একটু বেশি অফেন্সিভ কথা বলছিস অভি। আমাকে বা ঘাটাচ্ছ কেন? আমাকে ছাড়াই তো তোমাদের দিব্যি চলছে, চালিয়ে যাও। এতক্ষণ ভাস্করের মুখে বেশ চালিয়াতো ভাব ছিল। এবার যেন পলকা ছায়া পড়েছে, একটু প্রবলেম হচ্ছে বলেই তাকে। ইনফ্যাক্ট 2-1 দিনের মধ্যে আমি তোর বাড়িও যেতাম। আফটার অল তুই স্যারের ছেলে, আমার নিজের লোক। অভিমান্যু ঈষৎ উদ্বিগ্ন হল। কেন, ফেসেছ নাকি কোথাও? দূর, আমিও তো কাঁচা কাজ করি না। আসলে নতুন কয়েকটা কেমিস্ট জয়েন করেছে, বাচ্চা বাচ্চা ছেলে, কিন্তু তেদরের ঝাড়, কাজকর্ম কিছুই জানে না। কথায় কথায় শাসায় বাম্বু দিয়ে দিব। স্যাক করে দাও। তার কিছু ম্যাটেরিয়াল অসুবিধা আছে রে, জানিসই তো। আমাদের কিছু সিক্রেট ব্যাপার ট্যাপার থাকে। এই কোম্পানির খবর ওই কোম্পানিতে চালান করে দিলে। কিছু মনে করো না ভাস্করদা, মালিক বাঁকা পথে চললে কর্মচারীরাও সোজা থাকে না। পিউরিটনের কথা বলিস না তো। আজকে দুনিয়া আবার বাঁকা পথ সোজা পথ কিরে? ভাস্কর উত্তেজিত হতে গিয়েও সামনে নিল। ওসব ডগমা স্টিগমাগুলো ঝেড়ে ফেল, চলে আয়। আমি তোকে চিফ কেমিস্ট করে দিব। তোর মতো অনেস্ট ছেলে মাথার উপর থাকলে আর কেউ ট্যাফও করতে পারবে না। অর্থাৎ আমাকে তোমাদের শিল্ড হতে হবে, তাই তো? না করিস না অভি, জয়েন করে যা। রাকেশও তোকে ভীষণভাবে চাইছে। শোন, কাজের ধারা সব পাল্টে ফেলবো। নো জালি নাথিং, সব 1 নম্বরে হবে। নির্ঘাত বিএম ল্যাবরেটরি ভালো মতন লটকেছে কোথাও, গঙ্গাজল মেখে শুদ্ধ হতে চাইছে। অভিমান্যু মনে মনে বলল, তোমরা চেষ্টা করলেও তো আর পারবে না ভাস্করদা। আজ লোক দেখানো কাজ করবে, কাল থেকেই টাকা কামানোর শর্টকাট রাস্তার একবার ঢুকতে পড়লে সেটাই রক্তে মজ্জায় মিশে যায়। এই গর্ত থেকে বেরিয়ে আসা বড় কঠিন। মুখে বলল, আমায় ছেড়ে দাও ভাস্করদা। চাকরিকে যখন একবার কুইট করেছি, আরও পথ মারাবো না। আমার ছোট মোটো বিজনেসই ভালো। আই নিড হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দটা যেন ভাস্করের কোনো গোপীন তন্ত্রীতে আঘাত করল। পলকের জন্য ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। অভিমান্যু ভাষা ভাষা শুনেছিল ভাস্করদার সঙ্গে গোপা বৌদি কী সব গণ্ডগোল চলছে। বোধহয় মামলার দিকেও এগোচ্ছে সম্পর্কটা। ভাস্করদা তো আর খুব শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে না। পলকে গ্লানি পলকে মুছে ফেলেছে ভাস্কর। ঠোঁট উল্টে বলল, না, তুই বদলাবি না। যাকগে যাক। স্যার কেমন আছেন? কাকিমা? ওই একরকম। বাবা পেনশনের জন্য ছুটে বেড়াচ্ছে। মার শরীরও গোলমাল করছে একটু, ডাক্তার দেখাতে হচ্ছে। আর উপমন্যু? আছে, বেঁচে আছে। কোথায় আছে? ওই মানকুণ্ডুতেই। এই তো 1-10 আগে ঘুরে এলাম। ডাক্তাররা হোপ দিচ্ছে না কোনো? না। পুয়ার সোল। অভিমান্যুর কাঁধে আবার হাত রাখলো ভাস্কর। চলি রে, যাবো একদিন স্যারের কাছে, এমনি যাব। ভাস্করের গমন পথের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে মন্থর পায়ে হাঁটা শুরু করলো অভিমান্যু। ভাস্করদা মানুষটা ভারী অদ্ভুত। ভেতরে একটা সারল্য আছে, আবার কখনো কখনো কি ভয়ানক জটিল। জীবনের কেমিস্ট্রিটা বুঝি একটু বেশি বদহজম হয়ে গেছে ভাস্করদার। ট্রাম রাস্তা পেরিয়ে অভিমান্যু বাধারাজার স্ট্রিটে ঢুকল। শহরের এই রাস্তাটা তার বড় প্রিয়। দুধারে সার সার ঘড়ির দোকান, চলমান সময়, স্থির সময়। এই পথ পেরোনোর সময় ভারী রোমাঞ্চ বোধ করে অভিমান্যু। মনে হয় যেন কাল সরণি ধরে হাঁটছে।
একটা দোকানে অদ্ভুত সুন্দর এক পেন্ডুলাম দুলছে। দেখতে একটু দাঁড়িয়েছিল অভিমান্যু, দুম করে আবার হৃৎপিণ্ডে লাফডুব। দোকানে আমার মাথা নেড়ে নেড়ে কথা বলে কি? আসমানি রং সালোয়ার কামিজ, ফিরোজা রং ওড়না, রেশমি চুল উদার সুরছে হাওয়ায়। তন্নিষ্ঠা রাধাবাজারে কেন? সময় কিনতে? ডাকবে অভিমান্যু? নিয়ে যাবে তন্নিষ্ঠাকে গন্ধের মায়াপুরীতে? ডাকবে নাকি পাশে গিয়ে চমকে দিবে? কিছুই করতে হলো না। মেয়েটা ঘুরে দাঁড়াতেই অভিমান্যু ছিটকে সরে গেছে। কি বিশ্রী ব্রণ ভর্তি মুখ, ঠোঁটে চড়া লিপস্টিক, চোখে ধ্যাবড়া কাজল। তন্নিষ্ঠাকে নামি দামি বিউটি পার্লারও অত কুৎসিত করে সাজাতে পারবে না। আবার ছোট্ট শ্বাস পড়ল অভিমান্যুর। অঘটন সত্যি আর আজকাল ঘটে না। রাধাবাজারে দু একটা সেন্টের দোকান আছে বটে, তবে মূল দোকান সব এজরা স্ট্রিটে। আসগর আলীর দোকানটাই বড়। এখান থেকে কেনাকাটা সারে অভিমান্যু। কাউন্টারে যথারীতি ক্রেতার মেলা, বেশিরভাগই ছোটখাটো সুগন্ধি প্রস্তুতকারক। অভিমান্যু সেখানে দাঁড়ালো না, পাশের গলি দিয়ে ঢুকে গেছে অন্দরে। সংকীর্ণ কুঠুরিতে বসে আছে আসগর আলী, বৃদ্ধ মানুষ, টকটকে লাল রং, টিকলো নাক, ধবধবে সাদা দাড়ি, মাথায় ফেস। অভিমান্যুর সঙ্গে আসগর আলীর দিব্যি বন্ধুত্ব হয়ে গেছে। ক্ষুদ্র পারফিউম ব্যবসায়ীদের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা কম। অভিমান্যু তাদের তুলনায় অনেক বেশি কেমিক্যালসের নাম জানে, তাদের গুণাগুণও হয়তোবা সেই কারণেই। অভিমান্যু স্লিপ কাউন্টারে পাঠানোর আগে আসগর আলী দেখে নিল একবার, স্মিত মুখে বলল, তা মজুমদার বাবু, আপনার মাল মেটেরিয়ালসের অর্ডার বাড়ে না কেন? কেন, এবার তো মাস কিটন বেশি নিচ্ছি। কই বেশি? কারবার একটু বাড়ান এবার। কি হবে, এই তো বেশ চলছে। উফ, চলছে বটে, কিন্তু চলবে না। ব্যবসায় টিকে থাকতে গেলে আপনাকে বাড়তেই হবে। আসগর আলী আতর মাখানো দাড়িতে হাত বুলালো। হয় কমা নয় বাড়া, কারবারে কোনো মাঝ রাস্তা নেই। থামলেই হয় আপনাকে পেছনের লোক ধাক্কা মেরে চলে যাবে, নয়তো সামনের লোক আপনাকে মারিয়ে পিষে দেবে, বুঝলেন? শুধু কারবার কেন, জীবনেরও এই নিয়ম, কোথাও থেমে থাকার জো নেই। আসগর আলী মিটিমিটি হাসছে। শাদি তো করেননি, করলে বুঝবেন। অভিমান্যু হেসে ফেলল। বুড়োর এখনো রস আছে। ভাবল একবার বলে, কাগজে বিজ্ঞাপন দিয়ে আরও একজন দুজন সেলসম্যান নেওয়ার কথা মাথায় ঘুরঘুর করছে। থাক, সত্যি সত্যি এখনো কোনো কিছু মনস্থ করতে উঠতে পারেনি। আগ বাড়িয়ে ঘোষণা করা কি দরকার? সমীরণ ছুটি থেকে ফিরে মেদিনীপুর গেছে, দেখা যাক ওখানে কদ্দুর কি হয়। তেমন সুবিধা করতে না পারলে সমীরণ কি নয় নর্থ বেঙ্গল টেঙ্গল। অন্য কথা এলো অভিমান্যু, দাড়ি চুলকে বলল, আলী সাহেব, একটা নতুন পারফিউম বানাবো ভাবছি, দামি। বানান বানান, আসগর আলী সসুৎসাহে বলল। মার্কেটে তো এখন দামি মালের ইজ্জত বেশি। ইলাইলিংয়ের কিছু আছে আপনার? এখন সাপ্লাই নেই, কম চলে তো আনাই না। বলেন তো, কেলকারের কাছে খোঁজ করতে পারি। দেখবেন তো একটু। ভাবছি এটাতে সিভেটন ফিক্সেটিভ দেব। অরিজিনাল সিভেটন হবে আপনার কাছে? চাইলেই হবে। এখন তো সবাই সিনথেটিক দিয়েই সস্তায় বাজিমাত করতে চায়। ঢকঢক মাথা দোলাচ্ছে আসগর আলী। সপ্রশংস চোখে পড়ল। ভালো আইডিয়া, আপনার কারবার বাড়বে। দুনিয়ায় নতুন একটা খুশবু যদি আনতে পারেন। নতুন সৌরভের জন্যই তো মানুষের বেঁচে থাকা। মনে মনে কথাটা আওড়ালো অভিমান্যু। আরও দু একটা টুকিটাকি কেজোর সংলাপ সেরে কিডস ব্যাগে কাঁধে বেরিয়ে পড়ল। বাসে না উঠে হাঁটতে হাঁটতে চলে এসেছে এসপ্ল্যানেডে। কাল মাকে নতুন ওষুধ দিয়েছে ডাক্তার। এখন মা মোটামুটি স্বাভাবিক, কথা বলছে, হাসি খুশি আছে। তবু যেন চোরা আনমোনা ভাবটা রয়েই আছে। এই বদলি ওষুধটা খুব জরুরি, কাল বেহালার কোনো দোকানে পাওয়া যায়নি। ধর্মতলা ঢুরে ওষুধটা মিলে গেল। অভিমান্যু বাড়ি ফিরল প্রায় 2টোয়। দরজা খুলেছেন অহিন্দ্র, পরনে তার ধুতি পাঞ্জাবি। বাবার হাতে ওষুধ দিয়ে
অভিমান্যু জিজ্ঞাসা করল, বেরোচ্ছ না ফিরলে? উত্তরটা এড়িয়ে গিয়ে অহিন্দ্র বললেন, এইমাত্র গোবিন্দ এসেছিল তোর খোঁজে। কে একজন এসেছে কারখানায়, তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কে এলো রে বাবা? অর্ডার দিতে এসেছে নাকি সরকারি উৎপাত? আজই ভাস্করদা অলক্ষণীদের নাম করছিল। শয়তানের নাম করতেই শয়তানের উদয়। কে আসতে পারে? গত সপ্তাহে সেই খেকুড়েটা যে কত এমপ্লয়ি আছে খোঁজ করছিল। খাতাপত্র দেখল ঘেটে ঘেটে, গোবিন্দ মালতীকে বিস্তর জেরা করল। শেষ পর্যন্ত টাকা চাওয়ার কোনো উপলক্ষ না পেয়ে চা মিষ্টি আনতে বলল। ওই ব্যাটাই যদি হয় থাকুক বসে। ধীরে সুস্থে স্নান টান করল অভিমান্যু। তাড়িয়ে তাড়িয়ে খেলো। মৃদু বৎসাও হলো বাবার সঙ্গে। পেনশন অফিস থেকে ফেরার সময় পথে ননির সঙ্গে দেখা হয়েছিল অহিন্দ্রর। এখনো অহিন্দ্র পেনশন পাচ্ছেন না শুনে ননি নাকি খুব আহাউহু করেছে। বলেছে শিক্ষক সেলের কোনো নেতার সঙ্গে নাকি অহিন্দ্র দেখা করিয়ে দিবে, যাতে কাজটা ত্বরান্বিত হয়। অহিন্দ্রর যে ননির ওপর বিশেষ আস্থা আছে তা নয়, তবু একটু দোটানায় পড়ে গেছেন তিনি। নয় নয় করে প্রায় 2.5 বছর হতে চলল, এখনো পেনশন ভগবানের দেখা নেই। ফলত তিনি খুব উতলা এখন। মনোগত বাসনে একবার নেতার সঙ্গে দেখা করে এলে ক্ষতি কি? অভিমান্যু পই পই করে বাবাকে বারণ করল। ননিদার এই অযাচিত উপচিকিৎসা তার পছন্দ নয়। খেয়ে উঠে পাঞ্জাবি চড়িয়ে বেরিয়ে পড়ল অভিমান্যু। মোজ করে সিগারেট টানতে টানতে চলেছে কারখানায়। রনেনবাবুকে রাস্তায় দেখতে পেল। লুঙ্গি আর হাফ পাঞ্জাবি পরে ছাতা মাথায় নাতিকে নিয়ে ফিরছে নার্সারি থেকে। অভিমান্যু একবার ভাবল ডেকে জিজ্ঞেস করে কিছু। থাক, ভদ্রলোক হয়তো সামনের বাড়ির দেবেনবাবুকে দেখিয়ে দেবে, কিংবা হয়তো অমূল্যবাবুকেই। মানুষ চেনা বড় দায়। কারখানার দরজায় পৌঁছেই অভিমান্যুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেই বিচিত্র সুরভি, তারই চেয়ারে বসে আছে তন্নিষ্ঠা। অঘটন আজও ঘটে। চেয়ার ছেড়ে উঠে দুদিকে দুহাত ছড়িয়ে দিল তন্নিষ্ঠা। মাথা ঝুঁকিয়ে বলল, ওয়েলকাম টু মনোমি কেমিক্যালস। অভিমান্যুর চোখে পলক পড়ছে না, রীতিমতো বিমূঢ় দশা। কাঁধের ইয়া কিডস ব্যাগ একবার টেবিলে রেখে তুলে নিল, জায়গা পাচ্ছে না নামাবার। সামনের চেয়ারে পাশে টানলো একবার, ও পাশে সরালো। তন্নিষ্ঠার বেশ মজা লাগছিল। স্মার্টলি ডাকলো, গোবিন্দ, ঝোলাটা এ ঘর থেকে নিয়ে যাও তো, আর তোমার মালিকের কাছ থেকে পয়সা চেয়ে নাও। বহুক্ষণ বসে আছি, একটু চাফা আসুক। অভিমান্যু তাড়াতাড়ি পার্স বের করেছে। একটা 100 টাকার নোট গোবিন্দকে দিয়ে বলল, যা ঝট করে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো। তনিষ্ঠা কড়া গলায় নকল করে বলল, আমি ঠান্ডা খাই না, গোবিন্দ তুমি চাই আনো। 100 টাকার নোটে চা বলে অভিমান্যু সংশোধন করে নিয়েছে। আর কি খাবে বলো? কিচ্ছু না, স্রেফ চা। গোবিন্দ চলে যাওয়ার পর ধীরে ধীরে সময় ফিরেছে অভিমান্যু। চেয়ারে বসে বলল, তুমি বাজে কথা বললে কেন? আমি সেদিন নিজের চোখে বিয়ে বাড়িতে তোমার বোতল টানতে দেখেছি। আজও টানতাম। তনিষ্ঠা হেসে ফেলল। যদি না এখানে এসে তোমার বিজনেসে হাল দেখতাম। মানে? মানে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেলে গোবিন্দ বেচারার হয়তো একদিনে মাইনে চলে যেত। আগে না, আমার গোবিন্দ মালতী মোটেই হ্যাক থু করার মতো টাকা পায় না। পার ডে 60। খুব খারাপ। অভিমান্যু ফস করে একটা সিগারেট ধরালো, ধোয়া ছেড়ে বলল, তা হঠাৎ দেবীর দর্শন দেওয়ার কারণটা জানতে পারে কি? থ্যাঙ্কস জানাতে। থ্যাঙ্কস ফর দ্য ফোন কল। তন্নিষ্ঠার চোখ নরম করল। কদিন ধরে আসবো আসবো ভাবছি। বাবা যা রোদ! আজ ন্যাশনাল লাইব্রেরি গিয়েছিলাম বই ফেরত দিতে। হঠাৎ বেহালার মিনি দেখে ভাবলাম যাই, এক ঢিলে 2 পাখি মেরে আসি। অভিমান্যুর চোখ সরু করল। একটা পাখি তো বুঝলাম, অন্য পাখিটা কি? সুপ্রিয় মালবিকা? উফ, তোমার ফ্যাক্টরি। অত করে সেদিন ইনভাইট করলে খুঁজে পেতে প্রবলেম হয়নি? একটুও না। তোমার অ্যারোমা সত্যি গোটা লোকালিটিতে ছড়িয়ে আছে। নাম বলতেই
রিক্সাওয়ালা পৌঁছে দিল। তোমায় না দেখে ভাবছিলাম ফিরেই যাই, তারপর মনে হলো বাইরের এত চড়চড়ে রোদ্দুর, বসে আরাম করে রেস্ট নিচ্ছিলাম। বেশ করেছ। অভিমন্যু চেয়ার ছেড়ে উঠে পড়ল। আর একটু বসো, আমি মালগুলো ঠিক ঠিক জায়গায় রেখে আসি। হাতের কাজ পড়ে থাকলে আমার কেমন আনকমফোর্টেবল লাগে। বসে থেকে কি করবে তন্নিষ্ঠা? অভিমান্যুর পিছু পিছু সেও এসেছে পাশের ঘরে। গোবিন্দ চা এনে ফেলেছে, হাতে ধরিয়ে দিয়েছে গরম গ্লাস, চুমুক দিচ্ছে শুইয়ে শুইয়ে। অভিমন্যুর ব্যাগ থেকে একের পর এক জিনিস বেরোচ্ছে, চলছে কাচের আলমারিতে সাজিয়ে রাখা। কত রকম যে শিশি বোতল, বয়াম, জার, ঝাঁপ, ঝাঁজ কি! মিষ্টি গন্ধ উগ্র হলে বড় গা গুলিয়ে ওঠে। কোণের টেবিলে খানতিনেক কাচনল, ওগুলোকেই বুলেট পিপেট বলে না? অভিমন্যু কুমার নিয়মিত পরীক্ষা নিরীক্ষাও চালায় দেখি। গোবিন্দ আবার মালতীর সঙ্গে হাত লাগিয়েছে। মেঝে অটোমাইজারের পাহাড়, চলছে ঝাড়াই বাছাই। কাজের ফাঁকে ফাঁকে মালতীর চোখ ঘুরছে তন্নিষ্ঠায়। হাসির রেখা উকি দিয়েও দিচ্ছে না মালতীর ঠোঁটে। তন্নিষ্ঠার মজা লাগছিল। মহিলা তাকে অভিমন্যুর ফিয়াসে টিয়াসে ভাবে নাকি? অভিমন্যুর মুখ চোখে এখন বেশ মালিক মালিক ভাব। গম্ভীর গলায় মালতীকে জিজ্ঞেস করল, তুমি আজ কটার ডিউটিতে এলে? 11:30। এখন কেমন আছে তোমার ছেলে? জ্বরটা এখনো আছে দাদা। মালতীর মুখে দুশ্চিন্তার ছাপ। তাকে দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। স্ত্রীহীন খয়াটে চেহারা, 25 হতে পারে, 40। আলগা কৌতূহল হচ্ছিল তন্নিষ্ঠার। চাপা স্বরে অভিমন্যুকে প্রশ্ন করল, কত বড় ওর ছেলে? মালতী শুনতে পেয়ে গেছে। সেই উত্তর দিল, পৌষে 4 পূর্বে গো দিদি। আহারে, বাড়িতে কার কাছে রেখে এলে? মেয়েই দেখছে। অভিমন্যু পাশ থেকে বলল, ওর মেয়ের বয়স 8। সে কি, ওইটুকু মেয়ে সামলাতে পারবে? পারতেই হবে দিদি, এছাড়া উপায় কি? অভিমন্যু ঘাড় বেঁকিয়ে বলল, তোমার বর বাবা জীবন গেলেন কোথায়? তিনি তো একটু বাড়িতে বসে ছেলেটাকে দেখতে পারেন। তাহলেই হয়েছে। এমনি তার কত মেজাজ, বউয়ের অন্ন খেতে হচ্ছে বলে মানে মটমট করছে। ওমা, কেন? তোমার বর বুঝি কিছু করে না? তনিষ্ঠা প্রশ্ন করে ফেলল। কারখানায় লক আউট, প্রায় 14 মাস। ও। তনিষ্ঠা চুপ করে গেল। অভিমন্যু পাশে এসে দাঁড়িয়েছে। কি, আমার কারখানায় এসেছো, কাজকর্ম দেখবে না? ঈষৎ অন্যমনস্ক তন্নিষ্ঠা মুখে হাসি ফেরালো। দেখাও। গোবিন্দ যেন তৈরিই ছিল। বলার সঙ্গে সঙ্গে হাতলওয়ালা কাচের পাত্র থেকে অতি সন্তপর্ণে সুগন্ধি তরল ঢালছে চ্যাপ্টা ঘষা কাচের শিশিতে। মালতীর হাত থেকে একটা অটোমাইজার নিয়ে বোতলের মুখে বসালো। সিলিং মেশিনের নিচে রেখে চাপ দিচ্ছে। শূন্যে সামান্য একটু স্প্রে করলো সুগন্ধি। সৌরভ বিছিয়ে গেল ঘরে। সুদৃশ্য ক্যাপ লাগালো শিশিতে। ঢেউ খেলানো পিস বোর্ডে মুড়ল, ঢুকিয়ে দিল বাক্সে। অভিমন্যু ম্যাজিশিয়ানের মতো হাত দোলালো। অ্যান্ড দিস ইজ অল। আমি শুধু পারফিউমটাই বানাই। ওমা, ওটা তো আসল। হ্যাঁ, তবে ওটা এক্ষুনি তোমায় দেখানো যাবে না। ওটা একটা লং টার্ম প্রসেস। দেখলেও অবশ্য বুঝবে না কিছু। কেন? ওটা অর্গানিক কেমিস্ট্রি। তোমার সাবজেক্ট তো শব্দের রসায়ন। এই, বেশি আর নিও না। তোমরা কি শেক্সপিয়ার, শেলি, কিটস, এলিয়ট বোঝো না? তা বটে। চলো তবে ও ঘরে, দেখি তোমার মগজে ঢোকানো যায় কি না। সত্যি সত্যি অফিস করে এসে ড্রয়ার থেকে কাগজ বার করে ফেলল অভিমন্যু। খসখস ডায়াগ্রাম টানছে, পরপর ষড়ভুজ এঁকে চলেছে। এই ধরো, পার্কিন রিয়াকশন। এই এখানে একটা সিএইচও আর এখানে একটা ওএইচ। এর সঙ্গে আসছে সোডিয়াম অ্যাসিটেট আর স্যালিসিল এলডিহাইড। আচ্ছা খ্যাপাতো, এই যে রীতিমতো ক্লাস শুরু করে দিল। তনিষ্ঠা ছদ্ম আতঙ্ক ফোটালো চোখে। হাত জোর করে বলল, ক্ষমা দাও, তুমি কি এক্ষুনি আমায় কেমিস্ট করে তুলবে নাকি? উৎসাহ নিবে গেল তো। অভিমন্যু হেসে
পেন বন্ধ করল। আমরা কিন্তু ঘন্টা পর ঘন্টা শেক্সপিয়ার পড়তে পারি। দরজায় মালতী। দাদা, আজ তো বেশি কাজ নেই, আমি কি একটু তাড়াতাড়ি চলে যাব? এক সেকেন্ড কি যেন ভাবলো অভিমান্যু, তারপর বলল, যাও। তোমার ডাক্তার কি বলছে? ম্যালেরিয়া নয় তো? তেমন তো কিছু বলেনি, শুধু বলেছে আজ জ্বর না ছাড়লে কাল রক্ত পরীক্ষা করাতে হবে। একা একা যে কদ্দিক সামলাই, বাজার হাট রান্নাবান্না। কাল রাত্রিরে জগৎ জ্বরটা খুব বেড়েছিল, মাথা ধোয়াতে হয়েছে, জলপট্টি দিতে হয়েছে। ঘরের আবহাওয়া সামান্য ভারী হয়ে গেছে। মালতী চলে যাওয়ার পর তনিষ্ঠা জিজ্ঞেস করল, মহিলার খুব প্রবলেমেটিক লাইফ, তাই না? খাটাখাটি তো আছেই, তার উপর বেকার বরের মেলেগো সামাল দিতে হচ্ছে। মুহূর্তের জন্য শুভেন্দুর মুখটা তনিষ্ঠার সামনে ওকে দিয়ে দিল। একই স্তরে মানুষ নয় তার বাবা, তবু। পরশু রাত্রে বাবা দুম করে বলে বসল, তোর বিয়েতে আমি ক্যাশ 2 লাখ ডাউন করবো তিন্নি, তোর মাকে একটা কথা বলারও সুযোগ দিব না। আসন্ন কর্মহীনতা কি বাবা পুরুষ অহংকে আহত করছে? একটু চুপ থেকে তন্নিষ্ঠা বলল, একটা কাজ করো না, ওর বরটাকেও তোমার এখানে লাগিয়ে দাও। ধ্যাত, তা কি করে হয়? পার ডে মেরে কেটে এখানে 7-8 জন মাল সিলিং প্যাকিং হয়, 3 জন তো এখানে সেখানে সুপার সারপ্লাস। তোমার প্রোডাকশন বাড়াও। দরকারটা কি? এই তো বেশ চলে যাচ্ছে। স্ট্রেঞ্জ, তুমি ব্যবসা বাড়াবে না? বিজনেস নিজের গরজে যেটুকু বাড়ার নিশ্চয়ই বাড়বে। এই তো নর্থ বেঙ্গলে মার্কেট ধরার চেষ্টা করছি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার কথাও ভাবছি। কিন্তু তা বলে অভিমান্যু একটু থামল। দেখো তন্নিষ্ঠা, বিজনেস মানে যদি হয় অন্ধের মতো ছুটে বেড়ানো, তাহলে তাতে আমার আগ্রহ নেই। তোমাকে তো বলেইছি, পারফিউম তৈরি শুধু আমার জীবিকা নয়, এতে আমার এক ধরনের সুখও আছে। ব্যবসা বাড়ানোর নেশায় সেই সুখ আমি খোয়াতে রাজি নই। কথাগুলো ঠিক বোধগম্য হলো না তন্নিষ্ঠার। অবাক মুখে বলল, এ তো উদ্যমহীনের মতো কথা। তুমি লাইনটা জানো, ভালো পারফিউম তৈরি করতে পারো, জিল থাকলে কোথায় না রাইস করতে পারো তুমি। কে বলতে পারে তোমার এই মনামি কেমিক্যালসই একদিন মিলার ইন্ডিয়া হয়ে যাবে না? হলো, তারপর? তারপর আবার কি? আরো বড় হবে, আরো বড় হবে। তারপর হোয়ার ডাজ ইট এন্ড? একটা লক্ষ্যে পৌঁছলেই আপনা আপনি সামনে আরেকটা লক্ষ্য এসে যায়। এই ছোটার কোনো শেষ আছে? ছোটাটাই তো জীবন অভিমান্যু। না, আগে আমায় স্থির করতে হবে টাকা রোজগারের জন্যই আমার বেঁচে থাকা, নাকি বেঁচে থাকার জন্য টাকা রোজগার। আমার বিলিনিয়ার হওয়ার বাসনা নেই। বেসিক নিডগুলো পুড়ে গেলেই আমি খুশি। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন বস্ত্র মোটামুটি জুটে যাচ্ছে। হ্যাঁ, বাসস্থান নিয়ে একটু সমস্যা আছে, তাও ধীরে ধীরে টাকা জমিয়ে। হোয়াট মোর ডাজ এ হিউম্যান বিং নিড? অভিমান্যুর কথা যত শুনছে স্তম্ভিত হয়ে যাচ্ছে তন্নিষ্ঠা। শ্লেষের সুরে বলল, বুঝেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি একটি আদ্যন্ত অ্যাম্বিশনবিহীন মানুষ। অ্যাম্বিশন শব্দটা মানে তুমি জানো? তার পরিণাম জানো? এতক্ষণ শান্ত হয়ে থাকা অভিমান্যুর চোখ যেন সহসা জ্বলে উঠছে। চেয়ার থেকে উঠে পড়ল, পায়চারি করছে। হঠাৎই তন্নিষ্ঠার একেবারে সামনে এসে দাঁড়ালো। তুমি নিশ্চয়ই সুপ্রিয় মালবিকার কাছে আমার দাদার কথা শুনেছ? না তো, কি হয়েছে তোমার দাদার? আমার দাদা হচ্ছে অ্যাম্বিশনের জ্যান্ত ধ্বংসস্তূপ। তাকে দেখলেই তুমি বুঝতে পারতে উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কোন খাদে ঠেলে দিতে পারে। অভিমান্যু ফিরে চেয়ারে বসল। ডট পেনটা ঠুকছে টেবিলে। তনিষ্ঠার চোখে চোখ রেখে বলল, আমার দাদা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, উপমন্যু মজুমদার। কোনোদিন ক্লাসে সেকেন্ড হয়নি। সঙ্গে সঙ্গে তার মাথায় ঢুকেছিল অ্যাম্বিশনের পোকা। দোষটা শুধু তার নয়, তার মাথায় ঢুকে দেওয়া হয়েছিল, তুই অনেক বড় হবি, অনেক অনেক উঁচুতে উঠবি। আমার মা বলতো, বাবা বলতো, প্রতিবেশীরা বলতো, আত্মীয় স্বজনরা বলতো। 8 বছরের বড় দাদা আমার চোখেও বিরাট একটা কিছু ছিল সেই সময়। মাধ্যমিকে সাংঘাতিক একটা ভালো রেজাল্ট করতে পারল না দাদা,
টেনে টুনে স্টার পেয়েছিল। সবাই বলল, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুই হায়ার সেকেন্ডারিতে ফাটিয়ে দিবি। প্রত্যাশার চাপে আরও খারাপ করলো হায়ার সেকেন্ডারিতে। ফার্স্ট ডিভিশনটাও পেল না, পরপর দুবার জয়েন্ট বসলো। প্রথমবারে চান্স পেল না, দ্বিতীয়বারেও না। তখন থেকে দাদার মাথাটা কেমন যেন হয়ে গেল। ম্যাথমেটিক্স অনার্স নিয়ে বিএসসি ভর্তি হয়েছিল, কিন্তু তখন আর পড়াশোনা করতে পারে না দাদা। বই খাতা খুলে দিন রাত্রি শুধু ফ্যাল তাকিয়ে থাকে। আমার দরিদ্র হতভাগ্য স্কুলমাস্টার বাবা তখন আশাভঙ্গের বেদনায় ছটফট করছে। পার্ট 1 পরীক্ষার আগে দাদাকে কি যেন একটা বলেছিল বাবা। ব্যাস, সঙ্গে সঙ্গে দাদা কি ক্ষিপ্ত, দেওয়ালে মাথা ঠুকছে, দরজায় লাথি মারছে, বই খাতা ছিঁড়ছে, চেয়ার টেবিল আশ্রাচ্ছে। তারপরে সম্পূর্ণ পাথর হয়ে গেল, এক্কেবারে নীরব। ডাকলে সাড়া দেয় না, কথা বলে না, সারাদিন ঘর বন্ধ করে বসে আছে। মানুষ দেখলেই কেমন কুকড়ে এক করে চলে যায়, যেন কোনো হিংস্র জন্তুর হাত থেকে আত্মরক্ষা করতে চাইছে। সে যে কি টেম্পোরারি ফিয়ার সাইকোসিস, তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তন্নিষ্ঠা। অভিমন্যুর গলা ধরে এলো। দাদা সুস্থ হয়নি, এখন আছে মানকুণ্ডুর অ্যাসাইলামে। দেখা করতে গেলেও বেরোয় না। অ্যাসাইলামের লোকজনও তাকে টেনে আনতে পারে না। দিন রাত্রি এক অন্ধকার কুঠুরিতে। লোকে যে যাই বলুক, আমি তো জানি কেন পাগল হয়েছে আমার দাদা। দাদা আমায় বলতো, বুঝলি অভি, আমি এত উঁচুতে উঠে যাব, মানুষ আমার দূরবীন দিয়েও দেখবে। প্রাসাদের মতো বাড়ি বানাবো, বিদেশি গাড়ি চড়বো, খোলামকুচির মতো টাকা ওড়াবো। এরপরও তুমি আমি উচ্চাকাঙ্ক্ষী হতে বলো? তনিষ্ঠা চুপ। হঠাৎই প্রবল এক চাপ অনুভব করছিল ফুসফুসে, যেন কেউ নিগড়ে নিচ্ছে বাতাস। তীব্র একটা কষ্ট অনুভব করছিল তন্নিষ্ঠা, শুধু যে চেনা অচেনা মানুষটার জন্য নয়, সামনে বসে থাকা অভিমান্যুর জন্য। ফ্যাঁসফেঁসে গলায় বলল, কিন্তু তোমার দাদা তো ফেলিওর। যারা সাকসেসফুল তারা কি আমার দাদার চেয়ে খুব আলাদা? তারাও তো নিজেদের অন্তর্বৃত্তে ঘুরে মরছে, লিভিং ইন এ সলিটারি সেলস অফ দেয়ার ওন। তফাৎ একটাই, তাদের অ্যাসাইলাম এই গোটা পৃথিবীটা। সহসা কোনো শব্দ এলো না তন্নিষ্ঠার গলায়। মুহূর্তের জন্য কি শেখরকে দেখতে পেল, সৌনককে? অভিমন্যুর কথা যেন এক গভীর সত্য নিহিত আছে মনে হচ্ছিল তন্নিষ্ঠার। তবু আজন্ম লালিত ধ্যান ধারণাগুলো ভেঙে ফেলতেও কেমন যেন খারাপ লাগে। কথাটা বেরিয়ে গেল মুখ থেকে, কিন্তু অ্যাম্বিশন না থাকলে কি নিয়ে বাঁচবে মানুষ? কিসের জন্য বাঁচবে? স্বপ্ন নিয়ে বাঁচবে। স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা এক নয় তন্নিষ্ঠা। আমার কোম্পানিতে একটা সেলসম্যান আছে, খুবই সাধারণ ছেলে, পরিবারটাও নিম্নবিত্ত। বাপ নেই, মা অসুস্থ, ভাই বোনের লেখাপড়া, এসব নিয়ে ছেলেটা জেরবার। অসুরের মতো খাটে, ছোটোখাটো চুরি চামারি করে, তাতেও ভালো করে দিন গুজরান হয় না। তবু তার মধ্যে ছেলেটার চোখে একটা স্বপ্ন লেগে আছে, ও একদিন মাউন্টেনিয়ার হবে, এভারেস্টের চূড়ায় পা রাখবে। শুধু এই স্বপ্নটা আছে বলেই না। অভিমন্যু দু চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। স্বপ্ন আমারও আছে তন্নিষ্ঠা। তীব্র খরার পর জঙ্গলে প্রথম বৃষ্টি নামলে বনলতার যে গন্ধ ওঠে, আমি আমার পারফিউমে সেই সুগন্ধ আনব। আমি এমন একটা সুঘ্রাণ সৃষ্টি করতে চাই যা আমার আগে আর কেউ কখনো পারেনি। সে গন্ধকে আমি পণ্য করব না, সে শুধু আমার। এটাই কি আমার বেঁচে থাকার যথেষ্ট কারণ নয়? তন্নিষ্ঠা নির্বাক, নিস্পন্দ, মহাবৃষ্টির মতো তাকিয়ে আছে অভিমন্যুর দিকে। যে তরুণ মালবিকার বিয়ের রাতে অন্ধকার রাস্তাটাকে বহমান কালো নদী বলেছিল, তাকে যেন একটু একটু করে চিনতে পারছে এখন, নাকি আরো অচেনা হয়ে যাচ্ছে অভিমন্যু? দুপুরটা কখন যেন বিকেল হয়ে গেছে। কোত্থেকে এক কুচি মায়া হলুদ আলো এসে পড়েছে ছোট্ট অফিস ঘরে, কাঁপছে তীর। টেবিল ফ্যানের হাওয়া এখন চামর দোলায়, দেওয়ালে আছাড়ি পিছাড়ি খাওয়া ক্যালেন্ডারে ঘণ্টাধ্বনি বাজে, বাতাসের চাপা সুগন্ধে ধূপধনুর অনুষঙ্গ, নিদাক বেলায় অভিষেক হচ্ছে বসন্তের।
মুহূর্তটাকে অবশ্য বেশি দীর্ঘ হতে দিল না অভিমান্যু। তনিষ্ঠার চোখ থেকে চোখ সরিয়ে ফিক ফিক হাসছে। আমার বকবকানিতে মাথা ধরে গেল তো? তনিষ্ঠা জোরে মাথা ঝাঁকালো, ঘোর ঘোর ভাবটা কাটানোর চেষ্টা করছে। অভিমান্যু ফের বলল, প্রচুর ভাট বকলাম, এবার তোমার খবর বলো, সৌনক কেমন আছে? মনে মনে তনিষ্ঠা বলল, সৌনক সৌনকের মতোই আছে। মুখে বলল, দিল্লি গিয়েছিল ইন্টারভিউ দিতে, পরশু ফিরেছে। ইজ ইট? কোন কোম্পানিতে? মিলার ইন্ডিয়া নামটা উচ্চারণ করতে পারল না তন্নিষ্ঠা। কেন যে পারল না? বলল, কি যেন একটা নাম, খুব বড় পোস্ট। বাহ, কেমন হলো ইন্টারভিউ? বলল তো ভালোই হয়েছে, ওরা দিন 15-র মধ্যে জানাবে। ও এক্সপেক্ট করছে হয়ে যাবে। গ্র্যান্ড, তাহলে তুমি পাকাপাকি দিল্লিওয়ালি হয়ে যাচ্ছ? জানি না। তনিষ্ঠা সামান্য উদাস। হয়তো দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, দুবাই থেকে আরও দূরে কোথাও, হয়তো অন্য কোনো মহাদেশে। আবার ক্ষণিকের নৈশব্দ, আবার হাওয়া চামর দোলাচ্ছে, আবার ঘণ্টা ধ্বনি, আবার বাতাসে সুরভি। ক্ষণ পরেই অভিমান্যু প্রগলভ হয়েছে। ওহো, তোমাকে তো একটা জিনিস দেখানোই হয়নি। তোমার সে পারফিউমটা আমি তৈরি করার চেষ্টা করছি। এসো এসো, দেখে যাও। পাশের ঘরে গিয়ে মেঝে থেকে একটা ছোট কাচের জার তুলল অভিমান্যু। ঢাকনা খুলে তন্নিষ্ঠার দিকে বাড়িয়ে দিয়েছে। লম্বা ঘ্রাণ নিল তন্নিষ্ঠা, উচ্ছ্বসিতভাবে বলল, এই তো আমার ডেডলির স্মেল। অভিমান্যু দাড়ি গোফের জঙ্গল দুলে উঠল। উফ, হয়নি, আমি জানি। কে বলল হয়নি? অবিকল সেম স্মেল। মোটেই না, কি যেন একটা মিসিং আছে। কে মিসিং আছে? জানি না। অভিমান্যু মাথা নামিয়ে নিল, মৃদু গলায় বলল, এখনো খুঁজছি। জ্যৈষ্ঠের মাঝামাঝি এবার বৃষ্টি এসে গেল কলকাতায়। সকাল নেই, দুপুর নেই, সময় নেই, অসময় নেই, যখন তখন মেঘেরা দখল করে নিচ্ছে আকাশ। পথে ঘাটে, ট্রামে, বাসে সর্বোচ্চ শুরু হয়ে গেছে আলোচনা। বর্ষার এই অকাল আগমনের হেতু কি? কেউ বলে এলো নিনো, কেউ বলে পরিবেশ দূষণ, কেউ বা বলে এরকম নাকি প্রতি 5-10 বছর পর পরই হয়। এমনটাই তারা দেখে আসছে ছোটবেলা থেকে। 2-4 জন অবশ্য মেঘবাহিনী আক্রমণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পেয়েছে। বাদলা দিনে মিটিং, মিছিল, প্রতিবাদ সভার ঘোর অসুবিধে। সে যাই হোক, মৌসুমি বায়ুর ঝাপটায় কলকাতার নাগরিক জীবন বেশ বিপর্যস্ত। ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, কাশি। নন্দিতার সংসারেও ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। তনিষ্ঠা কদিন জ্বরে ভুগে উঠল। শুভেন্দু ঘং ঘং কাশছে, নন্দিতারও মাথা টিপটিপ, নাক সুরসুর। এর মধ্যেই রন্টুর ফোন, চিন্ময়ও কাত। আজ অফিস ছুটির পর মাকে দেখতে বাপের বাড়ি ছুটল নন্দিতা। গিয়ে দেখল মাতৃদেবী টলমলো বটে, তবে এখনো পুরোপুরি শয্যাশায়ী নন। টুকুসের আগে ফ্লু হয়েছিল, সে নাকি অসুখটা চালান করেছে ঠাকুমাকে। এই বলেই বিস্তর অভিযোগ জানালেন চিন্ময়ী। টুকুসকে নাকি 7 বার ডেকেও তার ঘরে ঢোকাতে পারেন না, অথচ জ্বর হওয়ার পর টুকুস নাকি সারাক্ষণ ঠাকুরমার খাটে শুয়ে থাকত। হঠাৎ তার ঠাকুরমার আদর খাওয়ার শখ উতলে উঠল, ইত্যাদি ইত্যাদি। রন্টু আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে, মাকে নিয়ে ভাই বোনে হাসাহাসি করলো একজোট। খাওয়া দাওয়া হলো, গল্পগুজব হলো। উঠতে উঠতে নন্দিতার 8টা বেজে গেল। সেলিমপুর বাস স্ট্যান্ডে এসে আকাশের দিকে আড়ায় তাকাতে একটা ট্যাক্সির জন্য আঁকুপাকু করছে। তখনই নির্মলের সঙ্গে দেখা। নির্মলই পিছন থেকে ডাকছে, কি গো মেম সাহেব, দেখতেই পাচ্ছ না যে? নির্মলকে তেমন একটা পছন্দ করে না নন্দিতা। প্রথমত, এই লোকটা শুভেন্দুর পাগলামির সাঙ্গাল। দ্বিতীয়ত, তার পারিবারিক জীবনে কোনো গূঢ় তথ্যই নির্মলে জানা নেই। তবে অনেককাল পর নির্মলকে দেখে একটু বুঝি খুশি হলো নন্দিতা। হেসে বলল, সত্যিই দেখতে পাইনি, আপনি আমার বাপের বাড়ি পাড়ায় কেন? ইয়া বড় কাজ ঝোলা ব্যাগটাকে দেখালো নির্মল। এই যে দিনগত পাপ ক্ষয়। হেড এক্সামিনারের কাছে এসেছিলাম খাতা নিতে। ও, তারপর বাড়ির খবর কি? মঞ্জুরি? কেউই ভালো নেই, কেউই খারাপ নেই, সবাই আছে একরকম।
বেটে খাটো গোলগাল চেহারা নির্মল স্বচ্ছ হাসল। রসিক ভঙ্গিতে বলল, তোমরা তো মেরে দিলে। কি মারলাম? তিন্নির জন্য জব্বর পাত্র ঠিক করে ফেলেছ? আমি করেছি। নন্দিতা তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ তুমিই করেছ, সাহেবও তাই বলেছে। নির্মল মৃদু হাসল। বিয়ের বাজার টাজার কি শুরু হয়ে গেছে? চলছে। এবারও নির্মলকে একটু ঠ্যাস দেওয়ার লোভ সামলাতে পারল না নন্দিতা। একা একা যতটা না যা করতে পারি, আপনার বন্ধুকে তো কিছু বলার উপায় নেই। তিনি এখন ভলান্টারি রিটায়ারমেন্টের শোকে রয়েছেন। হ্যাঁ, সাহেব খুব আপসেট হয়ে পড়েছে। তার উপর গ্রুপটাও ভেঙে গেল। সমিত ভেঙে গেছে? নন্দিতা ভীষণ চমকেছে। না, সমিত ভাঙেনি। নির্মল স্থির চোখে নন্দিতাকে দেখল। আমি আর সাহেব সমিত ছেড়েছি। হঠাৎ? বাসবেন্দ্রর সঙ্গে মতে মিল ছিল না। ও দলে এক ধরনের অটোক্রেসি চালাচ্ছে। রীতিফিতি কিছুই মানছে না। কাউকে না কাউকে তো প্রোটেস্ট করতেই হবে, কি বলো? একটু থামল নির্মল। বলল, একটা ভালো নাটকের প্রপোজাল দিয়েছিলাম, বাসবেন্দ্র স্ট্রেট রিজেক্ট করে দিল। সমিত এখন কমার্শিয়াল হয়ে গেছে, সস্তায় বাজার কিনতে চায়। সো উই আর আউট। নন্দিতা অস্ফুটে প্রশ্ন করল, কবে হয়েছে এসব? কতদিন? তা ধরো মাসখানেকের ওপর। সাহেব তোমায় কিছু বলেনি? নন্দিতা ঈষৎ অসহ্য বোধ করল। আমতা আমতা করে বলল, না, আমিও ফেরার পরে খুব টায়ার্ড থাকি। ও কী সব লেখালেখি করে, বিশেষ একটা কথাও হয় না। ও। নির্মল চিন্তিত মুখে মাথা নাড়ল। সাহেব একদম ভেতর থেকে ভেঙে পড়েছে। কতবার করে বললাম, এসো একটা নতুন গ্রুপ তৈরি করি। সাহেবের কোনো চারই নেই। 3-4টে ছেলে মেয়েও পেয়েছিলাম, কিন্তু আর তো ওদের ধরে রাখা যাচ্ছে না। টোটাল ভ্যাকিউম নিয়ে কি করে যে থাকবে। ওর মতো একজন স্ট্রং এনার্জেটিক মানুষ। একটু একটু করে রহস্য পরিষ্কার হচ্ছিল নন্দিতার কাছে। কদিন আগে মিনি বাসের জানলা থেকে দেখেছে নিরাসক্ত ভঙ্গিতে কার্জন পার্কের ধারে দাঁড়িয়ে আছে শুভেন্দু। মাত্র 6-7 হাত দূরে থামল বাসটা। নন্দিতা একদম কাছে। শুভেন্দু দেখতেই পেল না। সেদিন মনে হয়েছিল ইচ্ছে করে দেখেনি। বাড়ি ফিরে লোকটাকে জিজ্ঞেস করতেও নন্দিতার মনে লাগছিল। আজ বুঝতে পারছে শুভেন্দু আজকাল বাড়িতেও যেচে কথা বলে না একদম, এমনকি তিন্নির সঙ্গেও না। নির্মল বুঝি নন্দিতার ক্ষণিক অন্যমনস্কতা লক্ষ্য করেছে, আর শুভেন্দুর প্রসঙ্গে গেল না। জিজ্ঞেস করল, তোমার জামাই নাকি দিল্লিতে ভালো চাকরি পেয়েছে? নন্দিতা আলগা হাসল। পাইনি এখনো, পাবো পাবো স্টেজে আছে। এই তো পরশু আবার দিল্লি গেল ফাইনাল ইন্টারভিউ দিতে। তিন্নি স্লেটের ইন্টারভিউ কবে কিছু জানতে পারলে? না, বলেছিল তো পুজোর আগে হতে পারে। হ্যাঁ, ইংলিশে বোর্ড বোধ হয় ওই সময় বসবে, কিন্তু তিন্নি তো দিল্লিই চলে যাবে। তা ঠিক, বর গেলে ওকে তো যেতেই হবে। তোমরাও খুব একা হয়ে যাবে তখন। নির্মলের কথায় কি অন্য কোনো ইঙ্গিত আছে? নন্দিতা সতর্ক হতে চাইল, তবু আপনা থেকে অভিমান ফুটে উঠেছে গলায়। আমি তো চিরকালই একা নির্মলদা। নির্মল 2-1 সেকেন্ড নিশ্চুপ, ঠোঁট টিপে ঘাড় নাড়ছে। হঠাৎ সোজা তাকালো। মানুষ তো একাই মেম সাহেব, আমরা শুধু একত্রে বাসই করি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন মা বাবা নানা রকম সম্পর্কে বৃত্ত তৈরি করে একা হয়ে থাকাটাকে সহনীয় করে রাখতে চাই। কিন্তু আলটিমেটলি কি থাকে বলো? প্রেম ভালোবাসার ঝগড়া অশান্তি মনোমালিন্য কিছুই কিচ্ছু না। লাইফের ফ্যাগ এন্ডে এসে আমরা যে একা, সে একাই। এটাই সত্য, এটাই বাস্তব। তবু তার মধ্যেও মানুষ কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে থাকার রসদ খুঁজে, একদম নিজের মতো করে। এটাকে তুমি তার প্যাশন বলতে পারো, নেশা বলতে পারো, শখ বলতে পারো, বদখেয়ালও বলতে পারো। কিন্তু সেটুকুও চলে গেলে মানুষ একেবারে নিরলম্বন হয়ে যায়। হি সিজেস টু বি এ ম্যান বলতে বলতে হঠাৎ গলা নামিয়েছে নির্মল। সাহেবের জন্য রিয়েলি আমার ভয় হচ্ছে। নির্মল চলে যাওয়ার পরে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নন্দিতা, নিঝুম। নির্মলও ঘুরিয়ে ফিরিয়ে তাকে জ্ঞান দিয়ে গেল। আশ্চর্য, নন্দিতাকে কেউ কোনোদিনও বুঝল না।
নন্দিতাও তো আঁকড়ে ধরা কিছু চেয়েছিল। ভরা মাস, যে কোনোদিন পৃথিবীতে আসবে তিন্নি। বেমালুম তাকে ফেলে নর্থ বেঙ্গল শো করতে চলে গেল শুভেন্দু। ভাবনা কিসে? তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোক, সবাই তো রইল। বিভাবতী মেটার্নিটি হোমের বেডে শুয়ে আছে নন্দিতা, পাশে সদ্যজাত তিন্নি। একের পর এক আত্মীয় পরিজন আসে, একজনই শুধু নেই। বিবাহবার্ষিকী ভুলে গেল, রিহার্সালে মত্ত। মেয়েকে ভর্তি করতে হবে স্কুলে। শুভেন্দু দিব্যি চলে গেল আসানসোল। স্কুলে ইন্টারভিউয়ের সময় প্যারেন্টসদের দুজনকেই থাকতে হবে। শুনেই কি রাগ! অমন কায়দার স্কুলে মেয়েকে ভর্তি করার দরকার কি? অফিসের পিকনিকে সব মহিলা কলিগের বর যাচ্ছে, শুভেন্দু নেই। শ্যালো লোকজনদের সঙ্গে আমার পোষাবে না, সারাক্ষণ শুধু প্রমোশনের কথা, ইনক্রিমেন্টের গল্প। কবে, কোন দিন, কখন নন্দিতার পাশে থেকেছে শুভেন্দু? কোন স্বাদ পূর্ণ করেছে? প্রতিটা ঠক্করই তো তিলে তিলে নন্দিতার আবেগকে হত্যা করেছে। কে, কবে, কখন তাকে বলেছে, আহা নন্দিতা, তুমি কি একা? তবে এই মুহূর্তে শুভেন্দুর জন্য কষ্টই হচ্ছে বই কি। যে নাটক নিয়ে তাদের এত সংঘাত, যে নাটকের বাতিক চরম অসুখী করেছে নন্দিতাকে, সেই নাটকের সঙ্গে শুভেন্দুর সসংরূপ ঘুচে যাওয়ার জন্য নন্দিতার তো আজ কণামাত্র হলে উল্লসিত হওয়া উচিত। কিন্তু তেমনটা হচ্ছে না কেন? নন্দিতার মনের কোনো গোপন কন্দরে এখনো শুভেন্দুর জন্য ভালোবাসার বাষ্প সঞ্চিত আছে। হা ঈশ্বর, ভালোবাসা কি তবে মরে না? কম্পাউন্ডের গেটে ট্যাক্সি ছেড়ে দিয়ে ধীর পায়ে সিঁড়ি ভাঙছিল নন্দিতা। দোতলার ল্যান্ডিংয়ে তাদের কোঅপারেটিভের সেক্রেটারি দীপক সরঙ্গী। নন্দিতাকে দেখে দীপকের মুখে পরিমিত হাসি। ম্যাডাম খুব টায়ার্ড মনে হচ্ছে। স্যাটারডে ইভিনিংয়ের কথা স্মরণে আছে তো? কি ব্যাপারে বলুন তো? কোঅপারেটিভের অ্যানুয়াল মিটিং আছে না, মেনটেন্যান্স নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তারপর সিকিউরিটি গার্ডকেও বদলানোর কথা চলছে। দেখলেন তো রায়বাবুর ফ্ল্যাটে দিন দুপুরে কেমন চুরিটা হয়ে গেল। আসবো। মিস্টার দাশগুপ্তকে ধরে আনবেন, উনি তো এখন মোটামুটি ফ্রি। ওকে কিন্তু এবারে দায়িত্ব নিতে হবে। বলবো। পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নন্দিতার কপালে ভাঁজ। শুভেন্দুর বেকার হয়ে যাওয়ার খবর এর মধ্যে চাউর হয়ে গেছে। তিনি মোটেই বলে বেড়ানো মেয়ে নয়, অন্তত বাবার ব্যাপারে সে যথেষ্ট স্পর্শকাতর। শুভেন্দু নিশ্চয়ই ডেকে ডেকে জানায়নি। আশ্চর্য, কোনো রন্ধ্রপথে যে প্রতিবেশীদের কানে সব সংবাদ পৌঁছে যায়। দীপকের প্রস্তাবে মনে মনে একটু হাসিয়ে বলল নন্দিতার। চাকরি নাটক ছেড়ে এখন এই ফ্ল্যাট বাড়ি কোঅপারেটিভের পান্ডা হবে শুভেন্দু। কল পায়খানা জলের পাশ পেয়ে তত্ত্বাবধান করবে। ফ্ল্যাটের দরজা খুলেছে তন্নিষ্ঠা। পরনে একটা ঝাপ্পি ঝুপ্পি কাফতান, মুখের শুকনো শুকনো ভাব এখনো মিলায়নি। চটি ছাড়তে ছাড়তে নন্দিতা জিজ্ঞেস করল, তোর বাবা ফিরেছে? ফিরে বেরিয়েছে, কাল এখানে বাজার বন্ধ। কোনো এক দোকানদার মারা গেছে, টুপিটাকে কী সব কিনতে গেল। ও, সকালে কখন বেরিয়েছিল? যখন বেরোয়। আজ অফিস গিয়েছিল তো। মেয়েকে ঝলক নিরীক্ষণ করে নিল নন্দিতা। সত্যি বলছে কি না তিন্নি বোঝা মুশকিল। বাবার দিকে টেনে কথা বলা মেয়ে চিরকাল। অশান্তি এড়ানোর চেষ্টা। ঘরে এসে জামাকাপড় না বদলেই আলো নিভিয়ে শুয়ে পড়ল নন্দিতা। একটু গায়ে জল ঢাললে ভালো লাগতো, সাহস হচ্ছে না। মাথাটা কেমন ইট হয়ে আছে, চাপ চাপ ভাবটা ফিরে আসছে। তিন্নিকে ডেকে একটা ট্যাবলেট ফ্যাবলেট দিতে বলবে। থাকবে। চোখটা জড়িয়ে এসেছিল। হঠাৎই আলো ঝলকানিতে ঘোর ছিঁড়েছে। শুভেন্দু। তাকে দেখেই আলো নিভিয়ে শুভেন্দু তড়িঘড়ি বেরিয়ে যাচ্ছিল। নন্দিতাই ডাকল, শোনো। শুভেন্দু দরজায় দাঁড়ালো। কি? এদিকে এসো, কথা আছে। আলো জেলে চেয়ারে এসে বসল শুভেন্দু। নন্দিতা নিচু স্বরে প্রশ্ন করল, তুমি সমিত ছেড়ে বেরিয়ে এসেছো বলনি তো? শুভেন্দু উত্তরও দিল না, পাল্টা প্রশ্নও করল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের দেওয়াল দেখছে। নির্মলদার সঙ্গে আজ দেখা হয়েছিল, আন্দাজ করছি। নির্মলদা বলছিল তুমি নাকি আর নতুন গ্রুপ করাতে ইন্টারেস্টেড নও। জবাব নেই। কারণটা কি জানতে পারি? এটা আমার পার্সোনাল ব্যাপার। না,
পার্সোনাল ব্যাপার নয়। স্বাভাবিক থাকতে চেয়েও নন্দিতা গলা সামান্য চড়িয়ে ফেলল। সারা জীবন আমায় জ্বালিয়ে পুড়িয়ে এখন এ কথা বলতে তোমার লজ্জা করে না? যদ্দূর সম্ভব কম্পেনসেট করার চেষ্টা করছি। এখন সংসারে কোনো কাজ আমি করি না। থাক, তোমার কাজের অপেক্ষায় আমার সংসার কোনোদিনও বসে থাকেও নি, থাকবেও না। নাটক ছেড়ে দিয়ে এখন তুমি ঘরে কাজ দেখাচ্ছ? শুভেন্দু বিমল চোখে তাকালো। তুমি হঠাৎ আমার নাটক ছাড়া নিয়ে পড়লে কেন? আলবৎ পড়ব, 1000 বার বলবো। এখন নাটক ছেড়ে তুমি আমার কোন স্বর্গে বাতিটা দেবে শুনি? নন্দিতা উত্তেজিত মুখে উঠে বসেছে। ছাড়বে যদি, তো 25 বছর আগে ছাড়োনি কেন? ভুল হয়েছে। ব্যাস, ভুল হয়েছে বললেই সব চুকে গেল? ফিরবে আমার 25টা বছর? তাহলে এখন আমি কি করতে পারি বলো? রোজ 100 হাত করে নাকে খত দেব? 300 বার করে কান ধরে উঠবস করব? শুভেন্দুও তেতে উঠেছে। কি করলে তোমার শান্তি হবে বলো, তাই করব। আমার শান্তি তোমায় কে দেখতে বলেছে? ন্যাকা সেজো না। তুমি খুব ভালো মতোই বোঝো তোমার এখন কি করা উচিত। তন্নিষ্ঠা ঘরে ঢুকল। কি ব্যাপার, তোমরা হঠাৎ চিল্লামিল্লি শুরু করলে কেন? এই দেখ না, তোর বাবা সারাটা জীবন মাছ খেটে এখন বিধবা সাজছে। তন্নিষ্ঠা একবার ননিতার দিকে তাকাচ্ছে, একবার শুভেন্দুর দিকে। শুভেন্দু তীব্র এক দৃষ্টি হেনে ঘর ছেড়ে বেরিয়ে গেল। একটুক্ষণ ফ্যাল দাঁড়িয়ে থেকে তন্নিষ্ঠাও। লিভিং রুমে বাপ মেয়েতে কথা হচ্ছে অনুচ্চ স্বরে। আওয়াজ পাচ্ছিল নন্দিতা। ধপ করে নন্দিতা শুয়ে পড়ল আবার। মাথার পেছনটা দপদপ করছে। একটা দুনিয়া তছনছ করে দেওয়া ক্রোধ নেহায় পিটছে ক্রমাগত। তার জীবনে এতগুলো বছর মিথ্যে হয়ে গেল। এত কষ্ট সহ্য করেছে, ফাটাফাটি করেছে, সবে কি শুধু তিন্নির মুখের দিকে তাকিয়ে? আরও কোনো কারণ ছিল না? নাটক ছেড়ে দিয়ে তার এতদিনকার সংগ্রামকে শূন্য গর্ভ করে দিচ্ছে লোকটা। তার অহংকে এভাবে চূর্ণ করে দিতে চায়। নন্দিতার তাহলে আর কি রইল? তন্নিষ্ঠা খাবার দাবার গরম করে ফেলেছে, ডাকছে খেতে। বাথরুম ঘুরে এসে ডাইনিং টেবিলে বসল নন্দিতা। নিঃশব্দে গলাৎকরণ করছে নৈশাহার। বাবা মেয়ে তিনজনই যেন যন্ত্রমানব এখন। খাওয়া দাওয়ার পর অভ্যাস মতো নন্দিতা বোকা বাক্সের সামনে বসল একবার। ফাঁকা চোখ, বধির মুখ। টিভিতে খেলার চ্যানেল। কার রেসিং শেষ, শুরু হয়েছে বক্সিং। অসহ্য খেলা। একটা লোককে একটানা পিটিয়ে যাচ্ছে আরেকজন। গলগলে রক্ত ছুটছে লোকটার মুখ দিয়ে, লুটিয়ে লুটিয়ে পড়ছে। অন্যদিন চ্যানেল ঘুরিয়ে দেয় নন্দিতা। আজ রিমোট পর্যন্ত হাত এগোচ্ছে না। লোকটার থ্যাতলানো মুখ দেখে চিনচিন করছে বুক। আশ্চর্য, বারবার পড়ে গিয়েও লোকটা উঠছে 10 কোণার আগেই। নন্দিতা পায়ে পায়ে ঘরে ফিরল। ড্রয়ার হাতড়ে হাতড়ে মাথা ধরার ট্যাবলেট পেল একটা। ওষুধটা খেয়ে শুয়ে পড়েছে। অ্যানালজিক্সের প্রভাবে স্নায়ু স্তিমিত ক্রমশ। বাইরে কাশির ঘং ঘং আওয়াজ। আবছা ঘুম ভেঙে গেল নন্দিতার। পাশে শুভেন্দু নেই। এখনো শোয়নি লোকটা। নন্দিতা খাট থেকে নেমে লিভিং রুমে অন্ধকারে এসে দাঁড়ালো। ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে সিগারেটে টেনে চলেছে শুভেন্দু। আর বুকে হাত চেপে কাশির দমক সামলাচ্ছে। কি শীর্ণ দেখাচ্ছে মানুষটাকে, কি ভীষণ কুজো কুজো লাগে। বুকের ভেতরে একটা কান্না উতলে উঠল নন্দিতার। ঝগড়া বিবাদ করে তবু একটা মানুষের সঙ্গে সহবাস করা যায়, কিন্তু অক্ষম, পরাজিত, অর্ধমিত্র ওই শুভেন্দুর সঙ্গে সে ঘর করবে কি করে? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আসছিল এর 5ম পর্ব। আমাদের এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।